ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ 10 পর্বের ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিষয়টি মাথায় রেখে আমরা হাইপারটেনশন নিয়ে অনেক রকমের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারাও আমাদের সাথে এই কাজেই আপনাদেরকে এই রোগটি সম্পর্কে বিভিন্ন তথ্য, চিকিৎসা কিভাবে হতে পারে, কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি যাতে হাইপারটেনশন না হয় অথবা আমরা ভালো থাকতে পারি, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানোর জন্য আমাদের সাথেই যুক্ত হচ্ছেন। আজকের আমাদের এই পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান, অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে উচ্চ রক্তচাপ নিয়ে যখন কথা বলতে চাই, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভুল ধারণা থাকে চিকিৎসা নিয়ে, অথবা আসলে রোগী সম্পূর্ণ ভালো হতে পারে কিনা, আদৌ ভালো হওয়া যায় কিনা, এরকম অনেক রকমের কোয়েশ্চেন থাকে। চিকিৎসা নিয়ে কথা বলার আগে বা কিভাবে আমরা ভালো থাকবো বা সাবধানে থাকবো তার আগে আসলে একটু আপনার কাছে জানতে চাই, উচ্চ রক্তচাপ যে রোগটি, এই রোগে কোনো আমরা কি রিস্ক গ্রুপ আলাদা করতে পারি যে ইনাদের ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ বেশি হয়? ধন্যবাদ আপনাকে। আসলে উচ্চ রক্তচাপ দুই ধরনের, একটাকে সুনির্দিষ্ট কোনো কারণ নাই, কিন্তু যেটা বললেন যে রিস্ক ফ্যাক্টর আছে, আর একটা গ্রুপে সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়। সাধারণত এটা ইয়ংদের বেশি হয় বা বয়স্কদের হতে পারে। এই সুনির্দিষ্ট কারণ যাদের আছে তাদের সুবিধা হলো যদি কারণ আমি দূর করি তাহলে উচ্চ রক্তচাপের ভবিষ্যতে আর ওষুধ সাধারণত লাগে না। কিছুদিন হয়তো খেতে হয় কিন্তু পরবর্তীতে বন্ধ করা যায়। ওই আমাদের একটা মিসকনসেপশন আছে যে একবার শুরু করলে আর কোনো দিন উচ্চ রক্ত ওষুধ বন্ধ করা যায় না। কিন্তু এই যে সেকেন্ডারি হাইপারটেনশন বলে যাদের সুনির্দিষ্ট কারণ আছে, এই গ্রুপের ক্ষেত্রে সুবিধা হলো যে আমরা উচ্চ রক্তচাপ ওষুধ ভবিষ্যতে বন্ধ করতে পারি। যেমন একটা রোগীর থাইরয়েডের সমস্যা আছে, সেটা হলে হাইপো হতে পারে, হাইপার হতে পারে। যদি চিকিৎসা দেই দেখা যাবে তার উচ্চ রক্তচাপ কিছুদিন পরে চিকিৎসা তার চলবে হাইপো বা হাইপারে, কিন্তু উচ্চ রক্তচাপ তাকে কন্ট্রোল হয়ে আসবে এবং উচ্চ রক্ত ওষুধ খেতে হবে না। যেমন ধর বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি কিডনি সমস্যা নিয়ে আমরা যখন ইন্টার্নি করি তখন প্রচুর দেখছি যে ইয়ং বাচ্চারা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ে আসতে থেকে কিডনি সমস্যার জন্য, অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওদেরও তখন যখন ছুটিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা উচ্চ রক্ত ওষুধ বন্ধ করে দিচ্ছি, তাতে তাদের কিডনি কন্ট্রোল হয়ে গেছে, তাদের রক্তচাপ ওষুধ এখন লাগতেছে না। সুতরাং এই যে সেকেন্ডারি যে কারণ আছে, বিশেষ করে আবার কিছু কিছু ওষুধের কারণে কিন্তু হয়, যেমন এনএসআইডি, বিশেষ করে বয়স্ক যাদের বাত ব্যথা আছে তারা এনএসআইডি গ্রুপের ওষুধ খায়, এবং যখন আছে তাদের ওষুধও কাজ করে না, কেউ 2টা 3টা 4টা উচ্চ রক্ত ওষুধ খাচ্ছে কিন্তু কাজ করতেছে। যখন আমাদের কাছে আসে আমরা একটু হিস্ট্রি নেই যে আপনারা এর বাইরে কী কী ওষুধ খাচ্ছেন, তখন রোগী হয়তো দেখায় যে আমি ডাইক্লোফেন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাচ্ছে। এই ওষুধগুলো বন্ধ করে দিলে দেখা যায় তার উচ্চ রক্তচাপ এমনকি কোনো ওষুধও লাগে না, ভবিষ্যতে বন্ধ করে দেওয়া যায়। তো সুতরাং এইসব ক্ষেত্রে এই যে সেকেন্ডারি হাইপারটেনশন কজ যেগুলো আছে আমরা উচ্চ রক্ত ওষুধ ভবিষ্যতে বন্ধ করতে পারি। সেটাও কিন্তু আমাদের কনভেনশনাল যে বিলিভ, অর্থাৎ আমরা উচ্চ রক্ত ওষুধ বন্ধ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধ করা যায়। এটা একটা গ্রুপ। আর একটা ধরেন রিস্ক ফ্যাক্টর বলেন, যেটা হলো যে তাদের সুনির্দিষ্ট কোনো কারণ নাই কিন্তু এগুলো থাকলে তাদের উচ্চ রক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে বয়স যত বাড়বে তত উচ্চ রক্ত হওয়ার সম্ভাবনা থাকবে, এটার সাথে সরাসরি সম্পর্ক। যাদের ওজন বেশি হবে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই ক্ষেত্রে ওজনের একটা ব্যাপার হলো, আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করে স্বাভাবিক ওজনে নিয়ে আসেন, অনেক ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ওষুধ বন্ধ করা যায়, মানে রক্তচাপ ভালো হয়ে যায় বলা যায়। আমরা যেমন কিছু কিছু এটাও কিন্তু আমাদের মিসকনসেপশন আছে একটা, যে উচ্চ রক্তচাপ একবার হলে জীবন আর ভালো হয় না, ডায়াবেটিস একবার হলে জীবনে ভালো হয় না। শুধু এই ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের কারণ হলো যে ওজন বেশি, ওবেসিটি, তাদের ক্ষেত্রে ওবেসিটি কন্ট্রোল করলে স্বাভাবিক যদি বিএমআইতে নিয়ে আসি আমি, তাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ভালো হয়ে যায় এবং তাদের ওষুধও লাগে না। শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করলেই তাদেরকে সাধারণত এনাফ থাকে। আরেকটা যেটা আছে, যারা অধিক লবণযুক্ত খাবার খায়, বিশেষ করে যে ফাস্ট ফুড, বিশেষ করে যে কনফেকশনারি ফুড বা ক্যান্ড ফুড বলে যেগুলো কি প্রিজারভেটিভ হিসেবে লবণ থাকে প্রচুর, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী খেলে উচ্চ রক্তচাপ, তারপর শুটকি মাছ বলে আমরা প্রিজারভেটিভ হিসেবে লবণ ব্যবহার করা, এগুলো উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আবার যারা পটাশিয়ামযুক্ত খাবার কম খায়, পটাশিয়াম বলতে আমরা বিশেষ করে শাকসবজি, ফলমূল, এই জন্য আমরা বাচ্চাদেরকে বা সবাইকে এনকারেজ করি যে শাকসবজি ফলমূল খাওয়ার জন্য। এটাই কি তার অন্যতম কারণ, যেখানে যেসব খাবারে পটাশিয়াম থাকে এইসব খাবার খেলে উচ্চ রক্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, না খেলে উচ্চ রক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা বলি অধিক চর্বিযুক্ত খাবার, বিশেষ করে যারা সম্পৃক্ত চর্বি বলি, অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার, ভাত খেলে বেশি, আমরা এখন নতুন করে কথা বলি যে সাদা বিষ, হোয়াইট পয়জন,
ভাত সাদা, লবণ সাদা, চিনি সাদা, এগুলো যদি বেশি খায় ওজন বাড়বে এবং তখন আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং লবণ শুধুমাত্র ওজন না, সরাসরি উচ্চ রক্তচাপ করে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার, অধিক চর্বিযুক্ত খাবার, আমাকে বিশেষ করে ফাস্টফুড এগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তারপর একটা আছে যে এক্সারসাইজ যারা কম, একটা সেডেন্টারি লাইফস্টাইল, যারা বসে বসে কাজ করে, এই সেডেন্টারি লাইফস্টাইল কিন্তু উচ্চ রক্তচাপের জন্য হেল্প করে। অর্থাৎ যারা মুভ করে বেশি, যারা সারাদিন কর্মক্ষম থাকে, তাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা কম থাকে। তারপর আমাদের কিছু কিছু আমরা বলি যেমন শব্দ দূষণ কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার জন্য একটা অন্যতম প্রধান কারণ বা দায়ী। আর একটা জিনিস আমাদের রিস্ক ফ্যাক্টর হিসেবে বলি, সেটা হলো যে স্ট্রেস, দুশ্চিন্তা। আমরা যদি প্রপার না ঘুমা, আমাদেরকে একটা অ্যাডাল্ট পার্সনে বলা আছে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ হওয়ার জন্য। যদি আমরা প্রপার রেস্ট না নেই এবং যদি স্ট্রেস, ওই যে বলে আমাদের চাওয়া আর পাওয়া যদি অনেক অমিল থাকে, আমাদের যে সামর্থ্য আছে সামর্থ্য থেকে আমাদের স্বপ্ন অনেক বেশি, এই যে ডিস্টেন্স থাকে এবং ওই স্বপ্ন পূরণ করার জন্য যে আমরা যদি যে দৌড়টা দেই, এইটা আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হয় কিছু, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, সেগুলো আমাদের উচ্চ রক্তচাপ করে। শুধু উচ্চ রক্তচাপ করে না, সেগুলো কিন্তু আমাদের এবং সাডেন কার্ডিয়াক ডেথ, অর্থাৎ অল্প বয়সে হার্ট অ্যাটাক হওয়ার, এগুলো কিন্তু ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। তো সুতরাং প্লাস হলো যে আমাদের বায়ু দূষণ যেটা আছে, বায়ু দূষণ উচ্চ রক্তচাপ করা প্লাস হার্টের রোগ করা, এগুলোর জন্য সব কিছু দায়ী। আর একটা জিনিস আপনাদের বলি, যদিও আমাদের দেশের জন্য এটা খুব বেশি না, সেটা হলো অ্যালকোহল। যদি অ্যালকোহলের মাত্রা কেউ বেশি খায়, অ্যালকোহল এক ধরনের কার্বোহাইড্রেট কনভার্ট হয়, সেটাও চর্বিতে কনভার্ট হয়। সুতরাং অ্যালকোহলও সরাসরি উচ্চ রক্তচাপের জন্য দায়ী বা সরাসরি হৃদরোগের জন্য দায়ী। সুতরাং এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বলতেছিলেন, এই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের উচ্চ রক্তচাপ করতে সহায়তা করে, কিন্তু এটা বলা যাবে না যেটা থাকলে উচ্চ রক্তচাপ হবেই, হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এই জন্য বলে এটা সুনির্দিষ্ট এটা কারণ নেই। আবার যতগুলো বলা আছে, যত রিস্ক ফ্যাক্টর বেশি থাকবে, অর্থাৎ কার ওজন বেশি, সে লবণযুক্ত খাবার খায়, তারপর সে মুভমেন্ট করে না, তার কিন্তু উচ্চ রক্তচাপ সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। অর্থাৎ যতগুলো রিস্ক ফ্যাক্টর একসাথে থাকবে, তার উচ্চ রক্তচাপ সম্ভাবনা আরও বেড়ে যাবে, তত বাড়তে যাবে। বা অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আপনি বললেন যে এর মধ্যে যত বেশিতে আসলে আক্রান্ত থাকবেন বা যেই যতগুলো কারণ উনি আসলে করতে থাকবেন, তত তার সম্ভাবনা বাড়বে। আবার যতগুলো কারণ কমা যাবে, তত তার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কমে যাবে। এখানে একটা ব্যাপার, অনেকের দেখা যায় যে বাবা মা বা পরিবারের একেবারে খুব কাছের মানুষ, তার হয়তো হৃদরোগ আছে বা উচ্চ রক্তচাপ আছে, ওনার ক্ষেত্রে সম্ভাবনা কতখানি বেড়ে যায়? এবং এই ব্যাপারটিও আসলে একটু জিজ্ঞাসা থাকে অনেকের, যে আমার তো বাবার উচ্চ রক্তচাপ ছিল, আমার মনে হয় থাকবেই এবং সেটা আসলে কন্ট্রোল আমি করতে পারবো না, এই ব্যাপার নিয়ে যদি এখানে যে জেনেটিক কারণ বলি, এটাও খুব গুরুত্বপূর্ণ। জেনেটিক কারণের মধ্যে যদি বাবা আছে, মায়ের আছে, তাহলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস একই ক্ষেত্রে তাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি কারো বাবার থাকে শুধু অথবা মায়ের না থাকে, বা বাবার ফ্যামিলি বা মায়ের ফ্যামিলি যে উচ্চ রক্তচাপ থাকে, যে কোনো ফ্যামিলি তাদের আবার 50% সম্ভাবনা থাকে। অর্থাৎ দুই ফ্যামিলি থাকলে তাকে উচ্চ রক্তচাপ সমস্যা বা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য যে ফ্যামিলির বাবা মার উচ্চ রক্তচাপ আছে, এর চেয়ে আরেকটু গুরুত্বপূর্ণ হলো তার সিবলিংস, অর্থাৎ ভাই বোনের যদি উচ্চ রক্তচাপ থাকে। কারণ ভাই বোনের জিন কিন্তু আমরা শেয়ার করি সবচেয়ে, মানে আমাদের জেনেটিক সিমিলারিটি বলে, এই জেনেটিক সিমিলারিটি সবচেয়ে বেশি কাছাকাছি থাকে হলো ভাই বোন। সুতরাং ভাই বোনের যদি উচ্চ রক্তচাপ থাকে, সুতরাং তার উচ্চ রক্তচাপ বলেন বা যে হার্টের সমস্যার কথা বলেন, ব্লক হওয়ার সম্ভাবনা বলেন, এগুলো হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে দেন ইভেন বাবা মা যদি থাকে বা চাচারা, আমরা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ বলি যেটা, তাদের সম্ভাবনা একটু কম থাকে। তবে যার বেশি থাকে তিনিও যদি মেনে চলেন বা নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো তার কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, এখন যিনি আছেন, এখন আসলে আমার জানার দরকার কি, আমার বাবা মার উচ্চ রক্তচাপ আছে, তাহলে আমি কেন, মানে কি আমার করণীয় কি? সেক্ষেত্রে যেহেতু তার সম্ভাবনা বেশি থাকবে, এই জন্য তার করণীয় হলো যাতে না হয় প্রিভেনশন। আমরা সবসময় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা আবার কথা বলি যে উচ্চ রক্তচাপের প্রিভেনশন, যেমন আমরা কোনো রোগ নয়, যেমন হাম চলতেছে, হাম না হওয়ার জন্য টিকা দেই, তেমনি উচ্চ রক্তচাপ সম্বন্ধে একটা কথা আছে যে ভ্যাকসিন অফ হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপের টিকা কি, এই টিকাগুলো যে প্রিভেনশন, লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা, যে সুস্থ জীবনযাত্রা করা যেটা আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বললাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করলেই আমাদের উচ্চ রক্তচাপ সম্ভাবনা কমে যাবে। সুতরাং এই যে ওনার ক্ষেত্রে যার হবে, তার ওজনের ব্যাপারে সাবধান থাকতে হবে, এক্সারসাইজের ব্যাপারে, খাবার দাবার ব্যাপারে তাকে সাবধান থাকতে হবে। আমরা যতগুলো ফ্যাক্টর নিয়ে কথা বলছি, রিস্ক ফ্যাক্টরগুলো, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এমন ফ্যাক্টরগুলো আসছে যেগুলো আসলে শহুরে জীবনকে বেশি প্রভাব ফেলে। আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, যদি আসলে এই রিস্ক ফ্যাক্টরগুলো এরকমই হয়ে থাকে, তাহলে শুধুমাত্র কি আরবান লাইফের মানুষই বেশি ভুগছেন, নাকি আপনাদের অভিজ্ঞতায় আপনারা গ্রামে গঞ্জে রুরাল পিপল যারা আছেন, তারাও কি আসলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা যে বলতেছি রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হলো যেটা আপনি বললেন জেনেটিক ফ্যাক্টর।
সুতরাং জিন তো আমি তো বাবা মাতে বহন করতেছি, আমার বাবা মার উচ্চ রক্তচাপ আছে, আমার হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, যদি এগুলোর সাথে আবার অন্য রিস্ক ফ্যাক্টরগুলো যুক্ত হয় তাহলে সম্ভাবনা আরও বেশি। তো সুতরাং হলো বাবা মা যেহেতু এটা, সুতরাং এই ক্ষেত্রে হলো আরবান বলেন বা আপনার হলো আমরা রুরাল পিপল বলেন, খুব বেশি ডিফারেন্স পাওয়া যাবে না। কিন্তু এই যে আরবানাইজেশনের ফলে যেটা, ওই যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বললাম যে খাবার দাবার, ফাস্ট ফুড, তারপরে যে মুভমেন্ট কম হচ্ছে, ওবেসিটি বাড়তেছে তাদের, আমরা যে হাই ক্যালোরি ফুড খাচ্ছি, সাথে অ্যালকোহল যেটা, এই যে সমস্তগুলো রিস্ক ফ্যাক্টর, এইগুলো কিন্তু আমাদের আরবানাইজেশনের জন্য সাধারণত আমরা বেশি আক্রান্ত হচ্ছি এই রিস্ক ফ্যাক্টরগুলোতে। সুতরাং স্বাভাবিকভাবেই যে শহরের মানুষ আছে তারা গ্রামের মানুষের তুলনায় এই যেহেতু রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে তারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকতেছে আসলে। এবং গ্রামের মানুষ আসলে কম আক্রান্ত হচ্ছেন, কম আক্রান্ত হচ্ছে, এই সব রিস্ক ফ্যাক্টর না থাকলে তাদের কম হচ্ছে, কিন্তু জেনেটিক কারণ হলো যেহেতু সমান। আবার বয়স একটা ফ্যাক্টর, আমি বললাম যত বয়স হবে তত উচ্চ রক্তচাপ সম্ভাবনা থাকবে, তত রক্তনালী শক্ত থাকবে, শক্ত হতে থাকবে, সুতরাং ওই ক্ষেত্রে তাদের রিস্ক সমান থাকবে। আপনি আমাদেরকে যদি একটু স্ক্রিনিং নিয়ে বলতেন, যেহেতু আসলে এটা শনাক্ত করার একটা ব্যাপার থাকে, স্ক্রিনিংয়ের আসলে কি ধরনের প্রোটোকল মেনটেন করা উচিত, আপনারা কি ধরনের পরামর্শ দেন, কোন বয়স থেকে কারা কখন আসলে তারা রেগুলার ব্লাড প্রেশারটা চেক করে দেখবেন, কারণ অনেক ক্ষেত্রে সিমটম থাকে না, এটা নিয়ে আপনার মতামত বা পরামর্শ। ধন্যবাদ আপনাকে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমাদের 17 মে উচ্চ রক্তচাপ দিবস প্রতি বছর পালন করা হয়, এবং এই যে পুরো মে মাস জুড়ে কিন্তু অ্যাওয়ারনেস মাস হিসাবে ঘোষণা করা হয়, মে অ্যাওয়ারনেস মাস উচ্চ রক্তচাপে। এখন এই কেন পুরো মাস জুড়ে অ্যাওয়ারনেস বললো, আর একটি নির্দিষ্ট দিনকে কেন আমরা হলো উচ্চ রক্তচাপ দিবস হিসাবে করতেছি? এই পুরো মাস জোড়া উত্তলে যে কথাটা আপনার বলেন স্ক্রিনিং করা, অর্থাৎ মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে উচ্চ রক্তচাপ ফার্স্ট হলো যে স্ক্রিনিং করলে আমার সুবিধা কি, আমি উচ্চ রক্তচাপ আছে কিনা জানতে পারবো। ওই যে কথাটা আটটা বললেন যে অনেকেরই সিমটম যেহেতু থাকে না, উপসর্গ থাকে না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যই উচ্চ রক্তচাপ বলে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। অনেক রুগী আসে যারা আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে হার্ট ফেলিয়ার নিয়ে বা হার্ট অ্যাটাক নিয়ে, তাদের প্রেশার অনেক হাই। আমরা জিজ্ঞেস করি আপনার তো অনেক প্রেশার, আপনি ওষুধ খান না কোনো? বলে স্যার আমার তো কোনো উপসর্গ ছিল না, মানে আমার ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা কোনো কিছু ছিল না, আমি ডাক্তারের কাছেও যাই নাই, এই যে আমার হার্ট অ্যাটাক নিয়ে আসছে। অথবা বলে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আগে আমার রোগও নির্ণয় হয়েছে, আমার উচ্চ ডাক্তার সাহেব বলছেন আমার উচ্চ রক্তচাপ, আমাকে লাইফস্টাইল এভাবে চলতে হবে বলছেন, আমাকে ওষুধও দিছেন, কিন্তু যেহেতু আমার কষ্ট নাই আমি যেন ওষুধ খাইনি, আমি তো ভাবছি যে মনে হয় স্বাভাবিকভাবেই, কিন্তু আমাকে এই জটিলতা নিয়ে আসলো। অর্থাৎ আমাদের একটা টার্গেট অর্গান আছে উচ্চ রক্তচাপের, এটা হলো ব্রেন, হার্ট, কিডনি, চোখ এবং রক্তনালী। এই যে মেন অর্গান যেটা আমরা আছে, এই অর্গান ক্ষতিগ্রস্ত হয় যদি আমি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করি। তো ফার্স্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে তো ফার্স্ট জানতে হবে যে আমার উচ্চ রক্তচাপ আছে কি না, তাহলে আমি কিভাবে জানবো? এই যে জানার জন্যই আমরা যে পুরো মাস ধরে স্ক্রিনিং টেস্ট করি। এটা আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতাল বলেন অথবা উপজেলা লেভেলে বলেন, এখন এই যে পুরো মাস জুড়ে এবং বিভিন্ন প্রাইভেট হসপিটাল বলেন, বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, এরা এটি স্ক্রিনিং প্রোগ্রাম করে। স্ক্রিনিং করার উদ্দেশ্য কি, আপনার উচ্চ রক্তচাপ মাপে তারা, এবং উচ্চ রক্তচাপ মাপে কিছু হয়তো হিস্ট্রি নেয়, এবং উচ্চ রক্ত থাকলে তাকে প্রপার রেফারেল করে যে আপনি এখানে যেয়ে চিকিৎসা নেন। এখন উচ্চ রক্তচাপ মাপার ক্ষেত্রে যে বলেন আসলে প্রোটোকলটা কি, কখন আমরা শুরু করব বা আমরা কিভাবে আসলে মাপবো, এই ক্ষেত্রে মাপার হলো যে কখন শুরু করব। এখন যেহেতু আমরা অনেক ইয়ং পেশেন্ট পাচ্ছি যাদের হলো উচ্চ রক্তচাপ পাওয়া যাচ্ছে 20 থেকে 22 বছর বা 25 বছর, এখন ইয়ং, এবং এটা প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন বলি, তাদেরই পাওয়া যাচ্ছে এই যে ওজন বলেন বা আরবানাইজেশনের জন্য। সুতরাং আমাদের কাছে এখন শুরু করা 25 বছর বয়স থেকেই আমাকে শুরু করা উচিত আমার উচ্চ রক্তচাপ আছে কিনা জানার জন্য। এখন জানার জন্য আমি কোথায় যাব? একটা হলো যদি আমি এরকম ডিজিটাল মেশিন বলে যা আমরা, এবং ডিজিটাল মেশিন সম্বন্ধে হয়তো অনেক মিসকনসেপ্ট হয়তো সামনে আলোচনা আসবে ডিজিটাল মেশিন আসলে, এবং ডিজিটাল মেশিন যেটা আছে ভালো কোম্পানির ডিজিটাল মেশিন যেটা ভ্যালিডেটেড বলে, এটাই এখন রিকমেন্ডেড সাধারণ মানুষের জানা মাপার জন্য। ইভেন ফার্মেসিতে যারা, ওদেরকেও বলা আছে যে তোমরা এই যে অ্যান্ড্রয়েড বা মেশিন যেটা বলে বা ম্যানুয়াল বলি যেটা আমরা, এটা বাদ দিয়ে তোমরা ডিজিটাল মেশিনে করো, ভালো মানের ডিজিটাল মেশিনে মাপলে কী হবে, আমাদের প্রথম রিডিংটা আমরা বাদ দিই, পরের 2টা রিডিং বা 3টা রিডিং আমরা গড় করি। গড় করলে তখন আমরা ওই যে বলি উচ্চ রক্তচাপ কখন বলবো, যদি আমাদের উপরে প্রেশার যেটা সিস্টোলিক বলি 140-এর বেশি হচ্ছে, নিচে এটা 90-এর বেশি হচ্ছে, তাহলে আপাতত কনভেনশনালি আমাদের আগের নিয়ম মতো জেএনসি 8 গাইডলাইন হিসেবে আমরা বলি যে আপনাদের যদি এখন 120-80 চলে আসছে, কিন্তু আমরা আগেরটাই ধরে রাখি যে 140-এর বেশি হয় বা আমার 90-এর বেশি হয়, তাহলে আপনার উচ্চ রক্তচাপ আছে। তখন আমরা ওই যে বলি, এবং মাপার ক্ষেত্রে কিছু রুগী এসে বসবে, 4-5 মিনিট রেস্ট নিবে, তারপরে হাতটা টেবিলের উপর রেখে সুন্দর করে তারপরে মাপা হয় যে কোনো কাপড়টা উঠাই নিয়ে বা কাপড়টা খালি করে তারপরে এখানে হ্যান্ড উপর আমরা মাপবো, এবং প্রপার কাপ সাইজও হতে হবে প্রপার।
এগুলো নিয়ে আমরা প্রেশারটা মাপবো। মাপার পরে তখন বেশি আসলে তখন আমরা সাধারণত বলবো যে আপনার উচ্চ রক্তচাপ আছে বা নাই। আপনার উচ্চ রক্তচাপ থাকলে আপনাকে এই চিকিৎসা নিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। আর উচ্চ রক্তচাপ না থাকলে আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর আপনার স্ক্রিনিং করবে, আপনার উচ্চ রক্তচাপ মাপবেন। এটা যেমন সে কোনো হসপিটাল বা আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করছি, প্রোগ্রামের মধ্যে আসলো। এর বাইরে সে কী করে, বাসাতেও আমরা সে উচ্চ রক্তচাপ মাপতে হবে। ওই যে আমরা যে বলে অটোমেটেড মেশিন বলে, ওই মেশিনে সে উচ্চ রক্তচাপ মাপবে সে মনিটরিং করবে যে তার উচ্চ রক্তচাপ তার আছে কিনা, বা উচ্চ রক্তচাপ তার হলো কিনা, বা দিন দিন বাড়তেছে কিনা। যদি বাড়লে তখন সে ডাক্তারের শরণাপন্ন হবে। সেই যে রিডিং বলে, রিডিং লিখে রাখবে, সে রিডিং সহ সে ডাক্তারের চেম্বারে আসবে। তখন তার উচ্চ রক্তচাপ তাকে কন্ট্রোল করা যাবে বা কন্ট্রোলের কোশ্চেন আসবে। এই জন্য স্ক্রিনিং প্রোগ্রাম, এই যে মাস জুড়ে যেটা আছে মে অ্যাওয়ারনেস মান্থ, এইটা আমাদের কাজই হলো যে এই মাস জুড়ে আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম করা আর কি, বিভিন্ন লেভেলে বিভিন্নভাবে এবং অ্যাওয়ারনেস তৈরি করা। প্রথমে হলো যে আপনার রক্তচাপ মাপুন, মাপলে আপনি জানতে পারবেন উচ্চ রক্তচাপ আছে কি নাই এবং আপনার চিকিৎসা প্রয়োজন আছে কি নাই। এখানে উপসর্গটা গুরুত্বপূর্ণ না, কারণ হলো 60 থেকে 70% রোগী যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কোনো ধরনের উপসর্গ নাও হতে পারে। উপসর্গ বলি আমরা ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, অথবা ডিসকমফর্ট লাগা, খারাপ লাগা, মাথা ভার ভার লাগা, এরকম কোনো ধরনের কোনো কিছু নাও থাকতে পারে। যদি আমি না মাপি, না জানি, চিকিৎসা না করি, তাহলে আমার ওই যে বলি ব্রেন, কিডনি, হার্ট, চোখ এবং এই যে রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আরও কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান, অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে আরও একবার ধন্যবাদ দিতে চাই। আপনার কাছ থেকে বিরতির আগে আমরা এরই মধ্যে অনেকগুলো তথ্য পেয়েছি। উচ্চ রক্তচাপ নিয়ে যখন আমরা কথা বলি, দেখা যায় যে কিছু মানুষ ওনারা জানেন এবং ওনারা রেগুলার ট্রিটমেন্ট নিচ্ছেন। অনেক সময় এমন হয় যে হয়তো ওনাদের পারিপার্শ্বিকতা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে ব্লাড প্রেশারটা হয়তো নেমে গিয়েছে, কিন্তু এই ব্যাপারটা সিমটমগুলো দেখা যায় যে ওনারও ঘাড় ব্যথা করছে বা মাথায় হয়তো কিছুটা ডিসকমফোর্ট ফিল করছেন। এই ব্যাপারটা যে ওনার আসলে রক্তচাপ কমে যাওয়ার কারণে হয়েছে এটা উনি বুঝতে পারেন না, এবং উনি সেই ওনার হাই প্রেশারের জন্য যে ওষুধ উনি সেটা খেয়েই যাচ্ছেন। এই ব্যাপারটা যাতে না ঘটে এবং যাতে কমপ্লিকেশন না হয়, কী ধরনের পরামর্শ দেবেন? ধন্যবাদ আপনাকে। খুবই প্র্যাকটিক্যাল প্রশ্ন এবং কমন ইনসিডেন্স, কমন সিনারিও। কীভাবে অনেক রুগী আসে, বিশেষ করে এখন কিন্তু জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি একটা সিজন চলতেছে। সাহেব জ্বর, সর্দি, ঠান্ডা, কাশিতে অনেক সময় দেখা যাচ্ছে রোগীর প্রেশারও ফল করতেছে। কয়েকটা কারণ হতে পারে। একটা জ্বর, ভ্যাসোডাইলেটেশন হচ্ছে, জ্বরে প্রচুর ঘাম হচ্ছে, ঘামে ফ্লুইড লস হচ্ছে, এই ফ্লুইড লসের জন্য প্রেশার কমে যেতে পারে। অথবা আমরা কম খাচ্ছি, খাওয়ার রুচি কমে গেছে আমার, ফলে আমরা তরল খাবার বা খাবার কম খাচ্ছি। তাই খাবার কম খাচ্ছে স্বভাবত, তখন কারণে আমার প্রেশার কমে যেতে পারে। অথবা আমার শরীরে ডিসকমফোর্টের কারণে আমার প্রেশার কমতে পারে, ডিজিজ ইটসেলফের কারণে। কারণ অনেক ডিজিজ আছে যেগুলো কিছু, যেহেতু এই যে জীবাণু ঘটিত যেসব, সেগুলো অনেক সময় ইনফ্লামেশন করে, এবং সাম ইনফ্লামেটরি সাবস্টেন্স যারা আছে তারা ভাসোডাইলেটেশনও করে, ফলে প্রেশার কমে যেতে পারে। এখন ওই যে প্রচলিত ধারণা আছে একবার প্রেশার ওষুধ শুরু করলে আর বন্ধ করা যাবে না, এই মিসকনসেপশন, এটা একটা মিসকনসেপশন, এটা ভুল। আমার এখন প্রেশার কমে গেছে সাময়িকভাবে, সেটা হতে পারে 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, প্রেশার কমে যেতে পারে। এখন যদি প্রেশার কমে যায়, অবশ্যই আপনার প্রেশার ওষুধ তখন সাময়িকভাবে বন্ধ করা যাবে, এবং বন্ধ করতে হবে, শুধু করা যাবে না, করতে হবে। কেননা প্রেশার বেশি কমে গেলে সেটাও ক্ষতিকর। কিভাবে? মাথা ঘুরতেছে, কেন? ব্রেনের রক্ত সার্কুলেশন হচ্ছে না। প্রেশার কমে গেলে আপনার ব্রেনের রক্ত যাবে না, ওই পর্যন্ত রক্ত নিতে পারবে না। মানে সেক্ষেত্রে পাম্প দুর্বল হয়ে গেছে মনে করার মতো। পাম্প যেমন বাড়িতে উপরে পানি তোলে, সেরকম ব্রেন আপনার রক্ত। 2-3 হলো কিডনিতে রক্ত সরবরাহ কমে যাবে। কিডনির সরবরাহ কমে গেলে কিডনি ফাংশন জটিলতা দেখা যাবে। সুতরাং প্লাস সমস্ত অর্গানে আমাদের এই সার্কুলেশন বা হাইপোপারফিউশন বলে, সার্কুলেশন কমে যাবে, টিস্যু প্রবাহ কমে যাবে, রক্তের প্রবাহ কমে যাবে। সুতরাং এইটা থেকে আপনাকে করা যাবে না, আপনাকে নির্দিষ্ট একটা প্রেশার মেনটেন করতেই হবে। যদি বলি কত, সিস্টোলিক প্রেশার আপনাকে 100 মেনটেন করতে হবে, ডায়াস্টোলিক প্রেশার 60-এর উপরে রাখতে হবে। যদি না রাখেন তাহলে এই যে এই জটিলতাগুলো আমার দেখা যাবে, পরবর্তীতে আরও কোনো ধরনের খারাপ ধরনের কমপ্লিকেশন হতে পারে।
সুতরাং এই প্রেশার যদি এইরকম এর চেয়ে কমে যায় তাহলে আপনি প্রেশারের ওষুধ সাময়িকভাবে বন্ধ করতে পারেন। তবে হ্যাঁ, এখন আপনার 2টা বা 3টা ওষুধ চলে, তাহলে আপনি কীভাবে বন্ধ করবেন? এর মধ্যে দেখা যাবে কিছু কিছু ওষুধ আছে এটা কম প্রয়োজনীয়তা বা কম আপনার শরীরের জন্য দরকার, অথবা এগুলো লাভ কম। ওষুধ কিন্তু অনেক ধরনের ওষুধ বাজারে আছে, উচ্চ রক্তচাপের ওষুধ, এবং প্রত্যেকটা ওষুধের কিন্তু লাভ বা গুণাগুণ সমান নয়। সুতরাং ওই ক্ষেত্রে বিবেচনা করে, এবং এক একটা ওষুধে দেখবে 3-4টা কাজ থাকতে পারে। কোন ওষুধ আছে প্রেশারের পাশে হার্টের কাজও করে, সুতরাং সেই ওষুধটা তো আপনি ধাপ করে বন্ধ করবেন না। কোনটা করবেন? হ্যাঁ, শুধুমাত্র প্রেশার কমায়। কোনটা করবেন? শুধুমাত্র এটা, অন্যান্য যে আমার বেনিফিট এটা কম। সুতরাং এই জন্য আপনার যিনি ফিজিশিয়ান আছে তার সাথে আপনাকে পরামর্শ করতে হবে। আপনার কার্ডিওলজিস্ট আপনাকে পরামর্শ দেবে প্রথমে কোনটা বন্ধ করবেন। যদি ওটা বন্ধ করার প্রেশার কন্ট্রোল থাকে তাহলে আপাতত দুইটাই চলবে। যদি মনে করেন যে 8টা বন্ধ করতে হয় তাহলে সেই 8টা বন্ধ করবেন। এই জন্য উনি আপনাকে সাজেশন করবেন যে প্রেশার ওষুধ কোনটা বন্ধ করবেন, কখন বন্ধ করবেন, কতদিনের জন্য বন্ধ করবেন, উনি আপনাকে ডিসিশন দেবে। আর বাড়িতে আপনি কি করবেন? প্রেশারে মনিটরিং করা, এই মনিটরিংটা করবেন। এটা এই জন্য জরুরি। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি উচ্চ রক্তচাপের ওষুধ সাময়িকের জন্য বন্ধ রাখতে পারবেন। আবার যখন প্রেশার বাড়া শুরু করবে তখন আপনি আবার নতুন করে যে আবার শুরু করবেন, অথবা মনে করতে 8টা যোগ করতে হবে, তাহলে যোগ করতে পারবেন। এই ব্যাপারটা আসলে খুব একটা সহজ সরল না, এবং একজন সাধারণ মানুষের জন্য আসলে পুরো ব্যাপারটা ধারণ করা যে আমি 2টা বা 3টে ওষুধ খাচ্ছি, আমি কোনটা বন্ধ করব, কোনটা চালু রাখবো, তার থেকে আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই ওনার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুরুত্বপূর্ণ যে ওষুধটা সবচেয়ে ওটা বন্ধ করছে আগে। জি, কেন এই নলেজ তো আসলে সাধারণ পিপলের থাকার কথা না। জি। এর সাথে সাথে আরেকটা ব্যাপার আনতে চাই, অনেকেই যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের দেখা যায় ডায়াবেটিস থাকে বা অ্যাসোসিয়েটেড অন্য কোনো একটা ডিজিজ থাকে। সেক্ষেত্রে যখন কেউ একজন ডায়াবেটিসে আক্রান্ত, ওনার হয়তো সুগার লেভেল কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে, তার সাথে সাথে উচ্চ রক্তচাপের কোনো ইফেক্ট পড়ে কিনা? আসলে এই সুগার বেড়ে যাচ্ছে বা আমরা জানি ডায়াবেটিস একটা সরাসরি উচ্চ রক্তচাপের কিছু সম্পর্ক আছে। লং টার্ম ধরে যদি ডায়াবেটিস থাকে সেটা যে আমাদের রক্তনালী ক্ষতি করে বিভিন্ন, সেটা আমার প্রেশারও উচ্চ হতে মানে বাড়াতে হেল্প করতে পারে। কিন্তু এই যে সাময়িকের জন্য যা ডায়াবেটিস আপ ডাউন হচ্ছে, এটার সাথে আসলে প্রেশারের খুব ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই বা কোনো ইয়ে নেই। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিস সুগার অনেক বেশি বেড়ে যায়, হঠাৎ করে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হলো বা অন্যান্য কমপ্লিকেশন হাইপারঅসমোলার কমা, অন্য ধরনের, সেক্ষেত্রে আপনার প্রেশার সাময়িকভাবে কমে যেতে পারে। কারণ সেক্ষেত্রে ইউরিনের সাথে প্রচুর সুগারের সাথে সে পানি নিয়ে যেতে পারে, শরীর থেকে যে ওই যে ঘাম বলি সেটা হতে পারে, ফলে প্রেশার সাময়িক ড্রপ করতে পারে। আপনার অ্যাসিডোসিসের কারণে হোক বা কমার কারণে হোক প্রেশার ড্রপ করতে পারে ওই সেন্সে। কিন্তু আসলে সরাসরি আপ ডাউন করার ক্ষেত্রে আসলে ডায়াবেটিসের কোনো প্রেশারের কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা ব্যাপার থাকে, যাদের ডায়াবেটিক পেশেন্ট থাকে এবং যাদের উচ্চ রক্তচাপ থাকে, এই ক্ষেত্রে আবার আমরা যেমন বলি বেশ করে কোমরবিডিটিস একটা কথা আছে, হয়তো উচ্চ রক্তচাপের সাথে আমার আলাদা কোনো ডিজিজ আছে। এই জন্য আমরা বলি উচ্চ রক্তচাপের কিন্তু অনেক ধরনের ওষুধ আছে, কিন্তু ওষুধের সিলেকশন করাটা গুরুত্বপূর্ণ। এই সিলেকশন আপনার হলো ফিজিশিয়ান, যে উনি বুঝতে পারবে যে কোন ওষুধটা আপনার জন্য আরও ভালো হবে। কারণ হলো এই কোমরবিডিটিস থাকে, ডায়াবেটিস প্লাস হলো উচ্চ রক্তের সাথে ডায়াবেটিস আছে, তার মানে এমন একটা ওষুধ সেটা দিতে হবে যে উচ্চ রক্তচাপ থাকলে এবং সাথে ডায়াবেটিস থাকলে, এই ডায়াবেটিস আমার কিডনির ক্ষতি করে, এই ডায়াবেটিস আমার চোখ, ব্রেন, হার্টের ক্ষতি করে। সুতরাং কিছু ওষুধ আছে স্পেশাল গ্রুপের ওষুধ যেগুলো আপনাকে প্রিভেন্ট করবে, অর্থাৎ আপনার উচ্চ রক্তচাপও কমাবে, আবার ডায়াবেটিসের যে ক্ষতিটা আছে সেটাকেও প্রিভেন্ট করবে। সুতরাং এই গ্রুপের ওষুধটা আপনাকে চুজ করে দিবে, এবং এটা সাধারণ মানুষ জানবে না, এটাকে আপনার ফিজিশিয়ান জানবে। এই জন্য বাজারে ওষুধ আছে, আমি আলাপ করে যে কোনো ওষুধ খেলাম, বা আমার বোন একটা খাচ্ছে, আমার প্রেশার হয়েছে বলে বোনের ওষুধটা আমি খাবো, এরকম নাও হতে পারে, বা ওটা আপনার জন্য প্রপার ওষুধ নাও হতে পারে। আপনার জন্য হয়তো প্রপার ওষুধ আরটা হতে পারে। আবার একটা রোগীর উচ্চ রক্তচাপ আছে, তার হয়তো অ্যাজমা আছে বা হাঁপানি আছে। এখন এই কিছু উচ্চ রক্ত ওষুধ আছে যারা যদি আমরা দেই তাহলে উচ্চ রক্তচাপ ঠিকই কন্ট্রোল হবে, কিন্তু হাঁপানি বেড়ে যেতে পারে। যেহেতু হাঁপানি বেড়ে যাবে, সুতরাং ওটা তো তাকে দেওয়া যাবে না। এখন দেওয়া যাবে না, এটা তো আপনার ডাক্তার সাহেব বুঝবে যে কোন ওষুধটা আপনার দেওয়া যাবে না। এই যে প্রপার ওষুধ সিলেকশন করা, এটা হলো আপনার ফিজিশিয়ান বা কার্ডিওলজি আপনাকে জানি আপনার নিয়মিত চিকিৎসক, উনি আপনাকে সিলেক্ট করে দেবে কোন ওষুধটা আপনার জন্য ভালো হবে এবং কোন ওষুধটা আসলে আপনার জন্য না দেওয়া ভালো। উনি আপনাকে এটা কাউন্সেলিং করে বুঝাও দেবে যে কেন আমি ওষুধ দিলাম না। কেন আপনার এমন হতে পারে যে আপনি হচ্ছে যে বলতে পারেন যে স্যার এই ওষুধটা দিলে এটা তো দাম বেশি, মার্কেটে তো এর চেয়ে কম দামি আছে, অথবা আমার বোন খায় বা ভাই খায়, এর দাম তো কম, স্যার আমার এত দামি ওষুধ দিলেন কেন। এই যে দামি ওষুধ দেওয়ার কোনো কোনো ক্ষেত্রে তাকে প্রয়োজন পড়ে যে ওই জটিলতাকে তাকে প্রিভেন্ট করার জন্য। এই জন্য ওই যে ওষুধের জুডিশিয়াস সিলেকশন যেটা বলে, এইটা ফিজিশিয়ান আপনার জন্য করে দেবে। তার মানে ওই যে আমার কাছের একজন আসলে ওই ওষুধটা খাচ্ছে, উনি এসে বললো আমারটা ভালো কাজ করছে, তুমি আমারটা খাও, এই ব্যাপারটা কোনোভাবেই করা যাবে না। সচেতন হওয়ার আসলে এখানে একটা অনেক বড় ব্যাপার আছে।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই পর্বে আপনি এসেছেন এবং অনেকগুলো তথ্য আসলে আমরা পেয়েছি যেগুলো আমাদের সাধারণ মানুষদের জানা খুব দরকার ছিল। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজ। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছিলেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস।